নমস্কার। সকাল ৯টাতেও হাঁসফাঁস অবস্থা এই নিউ জার্সিতে। সরকার থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে খুব দরকার না থাকলে যেন কেউ কোনো অপ্রয়োজনীয় কারণে যেন ঘর থেকে না বেরোয়। এর মধ্যে এই ধরুন আজকে বিকেল ৪টে এখানকার স্থানীয় সময় খেলতে নামবে ব্রাজিল। এটা তো আরও ভয়ঙ্কর অবস্থা বটেই। যদিও ব্রাজিল এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ১০ দিন আগে চলে এসেছিল, যা কোনোবার তারা বিশ্বকাপে করে না। সে প্র্যাকটিস এখানে শুরু করেছিল এবং ব্রাজিল একটি সমুদ্র প্রধান দেশ। তার আবহাওয়ায় যে একটা গরমের ব্যাপার আছে, কিন্তু কি করবে হল্যান্ডের নরওয়ে, যাদের কোনো সময় হিমাঙ্কের নিচে তাপমাত্রা চলে যায় শীতকালে, এবং গরম হলেও ম্যাক্সিমাম 20 ডিগ্রি, তার উপরে তো হয় না। এখানে আপনার বোধ হবে, মানে ফিলিংসটাই হবে 46 ডিগ্রি, এইরকম একটা তাপমাত্রার ফিলিংস। হয়তো 35-38 চলছে, কিন্তু অনুভূতি হবে আপনার যেন 46 ডিগ্রি চলছে। তো এইরকম হাঁসফাঁস অবস্থার মধ্যে আজকে ব্রাজিল খেলবে নরওয়ের এগেন্সে, এবং যেটা হচ্ছে গিয়ে ডালাসে যেরকম একটা ইনডোর স্টেডিয়াম ছিল, শীতাতপ নিয়ন্ত্রিত ছিল, এখানে তার সুযোগ নেই। এই অবস্থা ওই আইস ভেস্ট ব্রাজিলের, নরওয়েও তাই করছে, গলায় একটা কলার করেছে যেখানে বরফ কুচি ঢুকিয়ে রাখা হচ্ছে, জ্যাকেটে আইস করে তার মধ্যে পকেটগুলো বরফ ঢুকিয়ে রাখা হচ্ছে, এভাবে হচ্ছে। এবং এরা ঠিক করে আজকে ম্যাচের হাফ টাইমেও ওই বরফের জ্যাকেট দেবে বা বরফের যে কলার, ওগুলো দিয়ে ঠিক যতটা কমানোর চেষ্টা করবে। তবে যেটা তার দিয়ে খবর বেশি, যে এই আনসেলত্তির মাথা ব্যথার কারণ হয়ে গেছে লুইস পাকেতা। ওই জায়গাটা কাকে খেলাবে? পাকেতার পাকেতা যে ধরনের ফুটবল খেলে, সেই প্লেয়ারটা পাওয়া যাচ্ছে না। কিছুটা ক্লোজলি আছে, সেটা হচ্ছে দানিলো সান্তোস। তাকে নিয়ে ডেফিনেটলি ভাবছে আনসেলত্তি যে কি তাকে খেলানো যায় কিনা, এবং অবশ্যই আরেকজনকে দেখা হয়েছে, মার্টিনেলি, যে জাপানের এগেনস্টে নেমে অসাধারণ ফুটবলটা খেলেছে। কিন্তু মুশকিল হচ্ছে মার্টিনেলি অনেকটা উইং থেকে খেলে, যেটা আনসেলত্তি বলছিলেন, যেটা পাকেতা একদম খেলছিলেন না। আবার এরকম নয় যে দানিলো সান্তোস একদম প্রপার, একদম যেভাবে খেলেন পাকেতা সেইভাবেই খেলে, সেরকমও না, বাট অনেকটা ক্লোজ। কিন্তু মার্টিনেলি না দানিলো সান্তোস কাকে খেলাবেন পাকেতার জায়গায়, এটা খুলে বলেননি। বলেছে আমি লাস্ট মোমেন্টে ডিসিশন নেবো। এখন হয়তো হোটেলে বসে ডিসিশন নিয়ে নিয়েছে। কালকে যখন রাতে মেটলাইফ স্টেডিয়ামে সে সাংবাদিক সম্মেলন করছে না, তখন বলেননি। তবে দুটো নাম ঘোরাফেরা করছে। কিন্তু নেইমারকে বলেছে সারপ্রাইজ ওই চেঞ্জের মতোই বলেছে। কিন্তু এই সারপ্রাইজ চেঞ্জটা কি টিমে ফার্স্ট 11-এ চেঞ্জ, যে পাকেতার জায়গাতেই শুরু করিয়ে দেবেন, সেটা উনি বলতে চাননি। বলেছেন আমি রিভিল করবো না এই ম্যাচের আগে, ইটস আ ভেরি ডিফিকাল্ট ম্যাচ ফর আস। কিন্তু রিভিল না করলেও একটা সম্ভাবনা তো বোঝা যায় প্র্যাকটিস দেখে বা টিমের সঙ্গে এতদিন ধরে থেকে, যে নেইমারের চান্সেসটা কিছুটা কম। বলা যায় না ওই যে সারপ্রাইজ চেঞ্জে নেইমার ঢুকে পড়বে কিনা, কিন্তু বাস্তবত ক্ষেত্রে যে একটু কম। কারণ যে ক্ষেত্রে রাফিনিয়া কিন্তু সুস্থ হয়ে উঠলো, রাফিনিয়াকেও আজকে শুরু করাবে না। কোচ যেটা বলেছেন প্রেস কনফারেন্সে এসে, যে হয়তো সেক্ষেত্রে ওকে যেটা করবে, একটা ওই রিজার্ভ বেঞ্চে রেখে দেবে। কারণ নরওয়ে জিতে গেলে পরে যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, তার জন্য রাফিনিয়াকে রেডি করতে হবে। সেক্ষেত্রে ওই নেইমারের মধ্যে 5-6 মিনিট হয়তো বা 10 মিনিট শেষের দিকে খেলাতে পারে। বাট চোট অনেকটাই সেরে গেছে, খেলার মতো জায়গা আছে, কিন্তু এই ম্যাচটাতে ঝুঁকি নেবে না, অর্থাৎ রায়ানি শুরু করবে। আর যেটা চিন্তার সবচেয়ে হচ্ছে কি, আপনাদের এই দুই দলের জয়ের রেকর্ডটাই তো চলে যাচ্ছে ব্রাজিলের এগেনস্টে, যেটা অবাক হলেও সত্যি, যে ব্রাজিল কোনো নরওয়েকে হারাতে পারেনি। এটা হচ্ছে সত্যি। আজ পর্যন্ত 4বার ওরা মুখোমুখি হয়েছে, 2বার হেরেছে ব্রাজিল, 2বার ড্র হয়েছে। তাহলে এই যেটা রোনাল্ডো, কাফু এরা পারেনি, রবার্তো কার্লোস, তাদের ভাইরা এসে, ভিনিসিয়াস জুনিয়ররা কি এই আমেরিকাতে মেটলাইফ স্টেডিয়াম থেকে ইতিহাসের চাকা নরওয়ের এগেনস্টে কি ঘোরাতে পারবে? ঘোরানো উচিত। কারণ ওদিকে হাল্যান্ড নিয়ে যতই ব্যস্ত থাকুক না কেন, এই লোক, মানে এখানকার ব্রাজিলের ডাগ আউটে বসবে ডন কার্লো আনসেলত্তির ব্রেন। ওর মাথাটা কিন্তু ভয়ঙ্কর। সে একটা দারুণ কথা বলেছে, যে দেখুন আমাকে অনেক কোচ অনেক রকম পরামর্শ দেয়, আমি সবটা শুনি না। আমি যদি অ্যালেক্স ফার্গুসন বলে অ্যালেক্স ফার্গুসনই একমাত্র ওর থেকে বেশি কোচিং করিয়েছে ক্লাব ফুটবল নিয়ে, তার দেশের করেনি। তো যদি অ্যালেক্স ফার্গুসন কিছু পরামর্শ দেয়, ডেফিনেটলি হি ইজ রেডি টু লিসেন। আদারওয়াইজ কোন কোচরা কী বলছে, তার হারা নিয়ে, তার জেতা নিয়ে, তার ড্র নিয়ে, উনি মাথা ঘামাতে রাজি না। লোকটা এরকমই একদম, যে কেউ বলে যে খেলার পর আপনি দৌড়িয়ে গেলেন না কেন প্লেয়ারদের দিকে, বলেছিল আমার হাঁটুতে ব্যথা, তো বয়স হয়ে গেছে, তো গেলে হাঁটুতে লেগে যেতে পারে, ওই জন্য যাওয়াটা আমি ঠিক বোধ করি। আর রসবোধ ভয়ঙ্কর, ওনার ভয়ঙ্কর রসবোধ, সেই জন্য যাওয়াটা প্রয়োজন মনে করিনি বলে বলেছে। বাট ও নেইমারের প্রতি ওর একটা সত্যি সহানুভূতি আছে, যে ছেলেটা কোনোদিন মাঠের বাইরে ওই 6বার ম্যাক্সিমাম বসেছে ফিট থাকা অবস্থায়, সেই ছেলেটা ফিট হয়ে গিয়ে বেঞ্চে বসে আছে, তার যে ছটফটানি, হয়তো এরম হতে পারে যে আমরা কলকাতা ফুটবল পিকে ম্যানেজার প্রচুর গল্প শুনেছি, প্লেয়ারটার মধ্যে খিদে এমন তৈরি করতো যে নেমে একদম বাস্ট হয়ে যেত। হয়তো নেইমারকে এই নাতে গিয়ে এমন ভেতরে নেইমার গরম হয়ে রয়েছে, যখন নামাবে ছিঁড়ে খাবে, হয়তো এই জায়গায় এই জোনে পৌঁছে দিতে চাইছে। কিন্তু নেইমার তো ম্যাচ খেলার মতো 100% ফিট ছিল না। যদি আনসেলত্তি এখন বলছে হ্যাঁ ও ফিট হয়ে গেছে, কিন্তু ফার্স্ট টিমে ঢুকবে নাকি, রিয়েলি এটা মানে কোটি টাকার প্রশ্ন। ঢোকার চান্সেস ফার্স্ট টিমে
কম আছে, হয়তো উইং কম্বিনেশনটা আনসেলত্তি ভাগবেন কিনা এটা নিয়ে সত্যি কিন্তু বলা যায় না। ইটস ভেরি ডিফিকাল্ট। উনি হয়তো ভাঙতে চাইবেন না, যে যাকে যে পজিশনে খেলিয়ে সেট করছেন তাকে সেই পজিশনে খেলাবেন। তবে নিজে স্বীকার করছেন যে মরক্কো ম্যাচে যে ভুল ভ্রান্তিটা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই ভুল ভ্রান্তিটা আর অত হয়নি। আস্তে আস্তে উনি বলছিলেন কাল প্রেস কনফারেন্সে যে আস্তে আস্তে কিন্তু টিমটা আমাদের আস্তে আস্তে কিন্তু টিমটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ, সো ওটা নিয়ে আর অত চিন্তা নেই। মানে রেডি হয়ে গেছে মানে আগের যে ভুলভ্রান্তিগুলো মরক্কো ম্যাচের সেটা আস্তে আস্তে রিকভারি হয়ে গেছে। এবং জাপান ম্যাচের পর নিজেই বলছিলেন, এটা কিন্তু ঘটনা দেখা যাচ্ছে, জাপান ম্যাচের পর কিন্তু টিমটা মেন্টালি অনেক চেঞ্জ হয়ে গেছে, টিমটা টেকনিক্যালি অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ আনসেলত্তি বারবার গুরুত্ব দেন যে মাঠের মধ্যে টেকনিক্যালি যে খেলা ওটা তো খেলতেই পারে, কিন্তু বাইরে যে মেন্টাল স্ট্রংনেস, এই মানসিক জোরটা যার যত আছে, মানসিকভাবে যারা যত তৈরি, তারা ম্যাচের আগে অর্ধেক জিতে যায়, ম্যাচটা কিন্তু অর্ধেক জিতে যায়। তো সেটা নিয়ে অফকোর্স আনসেলত্তি বলছেন। ওদিকে নরওয়ে এই ঠান্ডার মধ্যে যে তাদের মানে বসবাস, তারা এসে কী করবে এটা নিয়ে তো চিন্তা আছে। তাদের হালান্ড রয়েছে, কিন্তু আনসেলত্তি দেখছে যে হালান্ড যেন বেশি জায়গাটা না পায়, অর্থাৎ গ্যাব্রিয়েল, মার্কুইনোস, কাসিমিরোর যে একটা ত্রিভুজ থাকে, দুজন স্টপারের মাথায় যে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার থাকে, এই ত্রিভুজের মাঝে হালান্ডকে রাখতে চাইছে। যে এখনকার দিনে তো আর ওইভাবে পুলিশম্যান হয় না, যেহেতু হালান্ডের মুভমেন্টগুলো যেখানেই হোক, কাছে একজন কেউ ক্লোজে থাকে, একজন ক্লোজে রাখতে পারে হালান্ডকে, আর একজন কভার করতে পারে, এইরকম একটা জোনে ফেলতে চাইছে হালান্ডকে, যাতে পায়ের জঙ্গলে হালান্ড হারিয়ে যায়। হ্যাঁ, এইরকম ব্যাপার। কিন্তু নরওয়ের ডিফেন্সে প্রচুর ফাঁকফোকর আছে। এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল আনসেলত্তিকে। আনসেলত্তি এসে বলেছেন যে আমি কি তাহলে সমস্ত ট্যাকটিক্যাল আলোচনা এই ক্লাসে করবো, মানে প্রেস কনফারেন্সটা কি ক্লাস হতে পারে যে আমার ট্যাকটিক্যাল আলোচনার, বা আমি কি দেখেছি সমস্ত তীর, ধনুক, তীর সব বের করে দিয়ে, তুনির থেকে সব বের করে দিয়ে দেবো এখনই, আমি কি দেখেছি আমার মাথায় আছে। এবং আমাদেরও মানে যারা ব্রাজিল সাপোর্টার রয়েছে তাদের জন্য কিন্তু ওই ডন কার্লো আনসেলত্তির মাথাটাই প্রধান ভরসা। কিন্তু বাট যে গরম, তো প্রতিপক্ষ ব্রাজিলের ক্ষেত্রে নরওয়ে হবে না, প্রতিপক্ষ এখানকার অসহ্য গরম হবে, সকাল 9টাতেও আপনি থাকতে পারবেন না। দেখতে পাচ্ছেন চারিদিকে ফাঁকা, কোনো মানুষজন নেই একদম। এটা নিয়ে খুব সমস্যা রয়েছে ব্রাজিল টিম এবং অবশ্যই নরওয়ে টিম। দেখা যাক কী হয় আজকে ম্যাচের পর যা হবে নিশ্চয়ই আপনাদের জানাবো। রেড স্পোর্টসের জন্য নিউ জার্সি থেকে দুলাল দে।